ছাত্র আন্দোলনের জেরে বৃহস্পতিবার রাত থেকেই রণক্ষেত্র গোটা বাংলাদেশ। শুক্রবার রাত থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই গোটা দেশে জারি করা হয়েছে কারফিউ এবং রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনীও। গত বৃহস্পতিবার থেকে রণক্ষেত্রে পরিণত হওয়া বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলেও শান্ত ছিল। শুক্রবারও দেশে সর্বত্র কোটা বিরোধী আন্দোলন চলবে বলে কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করলেও রাজধানী ঢাকার বাইরে একাধিক উপজেলায় দেখা গিয়েছে জমায়েত এবং বিক্ষোভ। শনিবারও ফের বড় জমায়েতের ডাক দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে শুক্রবার মধ্যরাত থেকে গোটা দেশে কারফিউ জারি করেছে শেখ হাসিনা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবিকে সাহায্যের জন্য রাত থেকে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশের সেনা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার। ফলে বাইরের বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন গোটা বাংলাদেশ। আর এই অবস্থায় সব থেকে বিপাকে পড়েছেন ভারতে আসা বহু বাংলাদেশি নাগরিক। কেউ এসেছেন ঘুরতে, কেউ বা চিকিৎসা করাতে। তবে সঠিক সময়ের মধ্যে দেশে ফিরতে না পারায় এক প্রকার অনিশ্চয়তায় মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। আর আমি গতকালকে সাধারণ ছাত্র, আর আমি গতকালকে আমার মেয়ে নিয়ে চিকিৎসা করতে আসছি। আমার ভিসা শেষের পথে আমি গতকালকে বাসা থেকে সিএনজিতে লাল পতাকা বের করেছি এবং ওপরে স্টিকার মারছি যে জরুরি চিকিৎসার জন্য আমি ভারতে গমন। এখন আমি গতকালকে থেকে আমি বাসাতে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমি যে টাকা নিয়ে আসছিলাম সে টাকা শেষের পথে। কোনো আপনার বিকাশ, রকেট, ব্যাংক সমস্ত কিছু বন্ধ। আমরা বাংলাদেশ ব্যাংক হ্যাক। আমরা এখন টাকা নিয়ে আসবো কীভাবে? আমি মেয়ের চিকিৎসা করতে এসে মেয়ের চিকিৎসা করবো। আমি আজকে অ্যাপোলোর থেকে ফেরত আসলাম, টাকা নিয়ে আসার কোনো ব্যবস্থা নাই। আমার বোন পোল্যান্ড এমবেসি ফেস করবে, এই কারণে আসছিলাম এখানে। তো ও প্রায় 1 মাসের মধ্যে এখানে থাকতে হবে মনে হয়। আমি ট্রেনের টিকিট কেটেছি, একটু আগে মেসেজ আসছে যে মৈত্রী ট্রেনের আগামীকাল ট্রেন মিস হয়ে গেছে, মানে ক্যান্সেল। এখন বুঝতে পারতেছি না কিভাবে যাব। বেনাপোল পর্যন্ত যদি বাসে যাই, বেনাপোল পার থেকে বাংলাদেশে কোনো ইন্টার ডিস্ট্রিক্ট বাস চলতেছে না। এখন খুব প্যানিকের মধ্যে আছি যে কিভাবে যাব। আমার খালার ক্যান্সার, তো ক্যান্সারের ওষুধটা নেওয়ার জন্য গতকালকে আসছি। তো ওষুধটা নেওয়া হয়েছে, এখন যে আমি বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা হচ্ছে আমাদের যে ভোগান্তি হচ্ছে, এই যে আমরা এত মানুষ ইন্ডিয়াতে আসছি, আমাদের গাড়ি নাই, আমাদের বাড়িতে আমরা একটা খবর নিতে পারছি না, আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে, আমাদের ওয়াইফাই বন্ধ, আমরা একটু ফোনে কথা বলবো সে তারও ব্যবস্থা নাই। আমরা আসছি একজন ডাক্তার দেখাতে। হ্যাঁ, আমি আসার পর যেতে পারতেছি না। তাহলে এখানে মনে আমরা এখন চিন্তা করতেছি আমাদের দেশে কীভাবে যাবো। এবং আমার বাচ্চাকে নিয়েও আমি চিকিৎসার জন্য আসছি। এসে এখানে আমিও খুব টেনশনে আছি, কারণ আমি দেশে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। আমার ফ্যামিলি টেনশনে আছে, যেমন বাচ্চাটা নিয়ে আমরা এখানে কি অবস্থায় আছে তারাও তো জানতে পারতেছে না। প্লাস এখন আমাদের থাকার মতো টাকাও নেই, আমরা সেটাও আনতে পারতেছি না কোনো মাধ্যমে, সব কিছুই বন্ধ। অন্যদিকে প্রায় 1.5 দশক পরে আবার সেনাবাহিনী ট্যাঙ্কে টহলদারি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসা ঠেকাতে শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারফিউ জারি করে সেনা তলব করেছিল। গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে পড়ে বাংলাদেশ সেনার সাজোয়া ব্রিগেড। ঢাকায় সেনা ট্যাঙ্কের এই টহলদারি উস্কে দিয়েছে 2009 সালের রক্তাক্ত বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের স্মৃতি। হাসিনার সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানা ব্যারাকে এই বিদ্রোহ করেছিল সে দেশের সীমান্তরক্ষী বিডিআর বাহিনী। পরে তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি বিডিআর ক্যাম্পের। পিলখানায় বিডিআরের বিদ্রোহী জওয়ানরা 74 জনকে হত্যা করেছিলেন, যার মধ্যে 57 জনই ছিলেন বিডিআরের দায়িত্ব পালন করতে ডেপুটেশনে আসা সেনা অফিসারদের মেসে লুটপাটও করেছিলেন বিদ্রোহী জওয়ানরা। খুন করা হয় কয়েকজন অফিসারের স্ত্রী এবং পরিজনকেও। পরে বিডিআরের নাম বদলে হয় বিজিবি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এখন দেখার কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কতদিনে শান্ত হয় ভারতের প্রতিবেশী এই দেশ। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।